সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই বাড়িতে ভালো আছো, সুস্থ আছো। আমি গত 3টি লেকচারে ধান উৎপাদন সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ শেষ লেকচারে আমি ধানের পোকামাকড় সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব ধানের প্রধান রোগ নিয়ে। তো শিক্ষার্থীরা, চলো জেনে নিই ধানের প্রধান রোগ কোনগুলো। ধানের প্রধান রোগগুলোর মধ্যে আছে ব্লাস্ট রোগ। এটা একটা ছত্রাকজনিত রোগ। এর জীবাণুর নাম হচ্ছে পাইরিকুলারিয়া অরাইজি। এরপর বাদামি দাগ রোগ, এইটাও ছত্রাকজনিত রোগ। এরপর খোল পোড়া রোগ, এইটাও ছত্রাকজনিত রোগ। এরপর ধানের আরেকটা রোগ আছে পাতা পোড়া রোগ। এই পাতা পোড়া রোগের জীবাণু হচ্ছে ব্যাকটেরিয়া, অর্থাৎ এর জীবাণুর নাম হচ্ছে জ্যান্থোমোনাস অরাইজি। জ্যান্থোমোনাস অরাইজি নামক ব্যাকটেরিয়া দ্বারা এই পাতা পোড়া রোগ হয়ে থাকে। এরপর ধানের আরেকটা রোগ আছে টুংরো রোগ। এটা ভাইরাসজনিত রোগ। এইটা ভাইরাসের নাম হচ্ছে রাইস টুংরো ভাইরাস। এই রাইস টুংরো ভাইরাস, এই ভাইরাসটা একটি পোকার মাধ্যমে ছড়িয়ে পড়ে খেতে। সেই পোকার নাম হচ্ছে সবুজ পাতা ফড়িং। তা বাহক হচ্ছে সবুজ পাতা ফড়িং নামে এক ধরনের পোকা আছে, যেই পোকার মাধ্যমে এই রাইস টুংরো ভাইরাস ধানের ক্ষেতে ছড়িয়ে পড়ে এবং ধানে রোগ দেখা দেয়। তো এখানে আমি ধানের ব্লাস্ট রোগের লক্ষণ দেখানোর চেষ্টা করেছি। তো এই ধানের যে ব্লাস্ট রোগ, এইটা 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পাতা ব্লাস্ট, আমি এই ছবিতে দেখিয়েছি পাতা ব্লাস্ট। এরপর গিট ব্লাস্ট, এইটা গিট ব্লাস্ট। এরপর নেক ব্লাস্ট, এইটা হচ্ছে নেক ব্লাস্ট। তো পাতা ব্লাস্ট, যেহেতু এই ব্লাস্ট রোগের 3টা ধরন আছে, তো পাতা ব্লাস্ট অর্থাৎ ধানের যে পাতা আছে, পাতায় যখন এই ব্লাস্ট রোগ হয় তখন তাকে পাতা ব্লাস্ট রোগ বলে। তো শিক্ষার্থীরা দেখো, এই পাতা ব্লাস্ট রোগের লক্ষণটা খেয়াল করো। তো ধানের যে পাতা আছে, এই পাতায় দেখো চোখের মতো, চোখের যে আকৃতি, সেই চোখের আকৃতির মতো তোমার বাদামি দাগ দেখা যায়। চোখের আকৃতি বা মাকো আকৃতির বাদামি দাগ দেখা যায় ধান গাছের পাতায়। তো এই দাগের, এই যে চোখের আকৃতির যে দাগ, তো দেখো দাগের মাঝখানটা তোমার হালকা বাদামি, অর্থাৎ একটু সাদা রঙের, হালকা বাদামি যেটা বলে, এবং চতুর্দিকে গাঢ় বাদামি দাগ আছে। দেখো চতুর্দিকে একটু গাঢ় দাগ, গাঢ় অর্থাৎ এটা গাঢ় বাদামি দাগ, এবং মাঝখানে এটা ধূসর বাদামি বা হালকা বাদামি বর্ণের দাগ হয়ে থাকে পাতায়। এরপর ধানের যে গিট ব্লাস্ট, অর্থাৎ ধান যে গাছ আছে, ধান গাছে দেখবা মাঝে মধ্যে গিট থাকে, অর্থাৎ গিরা, আমরা গিরা বলি, এটা শুদ্ধ ভাষায় গিট বলে। এই গিটে কি হয়, বাদামি দাগ দেখা যায়। এই যে দেখো গিটে বাদামি দাগ দেখা যায়। এই বাদামি দাগটা আস্তে আস্তে কালো হয়ে যায়, অর্থাৎ গাঢ় বাদামি বা কালো হয়ে যায়, এবং এই গিট অংশে পচে যায়। পচে গেলে কি হবে, এই ধান গাছটা সম্পূর্ণরূপে হেলে পড়ে, মাটির দিকে হেলে পড়ে, ভেঙে যায়, এই গিট অংশে ভেঙে যায়। এরপর নেক ব্লাস্ট, এই নেক ব্লাস্ট রোগটা, এটা তোমার ধানের শীষে হয়ে থাকে। ধানের যে ধান যখন পেকে যায়, সম্পূর্ণ ধানের শীষ যখন পেকে যায়, এই ধানের শীষে যে গিট আছে, এই গিটে এই ব্লাস্ট রোগটা হয়ে থাকে। ফলে কি হয়, এই ধানের শীষ ভেঙে মাটির দিকে, অর্থাৎ ধান গাছের নিচের দিকে ঝুলে যায়। এরপর টুংরো রোগের লক্ষণ। তো টুংরো রোগের লক্ষণ কি, এখানে কচি পাতায় লম্বালম্বি শিরা বরাবর হলুদ সবুজ রেখা দাগ দেখা যায়। তো টুংরো আমি বলছি এটা ভাইরাসজনিত রোগ। এই ভাইরাসজনিত রোগ, এই ভাইরাস ধান খেতে যদি আক্রমণ করে, তো ধানের যে পাতা আছে, এই যে লম্বালম্বি যে পাতা আছে, এই লম্বা রেখা বরাবর দেখবা ধানের পাতায় শিরা আছে, হাতের তালুতে যেমন দাগ থাকে, এরকম লম্বা শিরা থাকে। তো এই শিরায় হলুদ সবুজের মিশ্রণের দাগ দেখা যায়। এক সময় কি হয়, সমস্ত পাতা হলুদ হয়ে যায়। তো প্রথমে শিরায় হলুদ সবুজ দাগ দেখা যায়, পরে আস্তে আস্তে সময় যত বাড়তে থাকে, এই হলুদ পুরো পাতাটা তখন হলুদ হয়ে যায়, গাছ খাটো হয়ে যায়।
এই রোগের আক্রমণ তীব্র হইলে, এই যে আমি পরের ছবিতে দেখিয়েছি, দেখো কিছু ধান গাছের যে গোছা আছে এগুলো সম্পূর্ণ কী হয়েছে, খাটো হয়ে গেছে। তাহলে এই রোগের আক্রমণে কী হয়, ধানের যে শিরা আছে লম্বালম্বি শিরা বরাবর হলুদ সবুজ রেখার মতো দাগ দেখা যায়, পরে সমস্ত পাতা হলুদ হয়ে যায়। এরপরে সবশেষে কী হয়, গাছ খাটো হয়ে যায়, এই গাছ থেকে আর ধান হয় না। দমন নীতি, তো ধানের যে রোগ আছে এই রোগগুলো কিভাবে দমন করবে সে কিছু আমি দমন নীতি এখানে দেখিয়েছি। প্রথমে আমরা কি করব, ধান রোপণের আগে আমাদের কি করতে হয়, বীজতলায় চারা উৎপাদন করতে হয়। এই চারা বপনের জন্য চারা উৎপাদনের জন্য আমরা যে বীজ বপন করব এই বীজটা অবশ্যই রোগমুক্ত হতে হবে। অর্থাৎ আমরা রোগমুক্ত অর্থাৎ নিরোগ বীজ অর্থাৎ রোগমুক্ত বীজ আমরা বীজতলায় বপন করে চারা উৎপাদন করব। এরপর বীজ শোধন, ধানের বীজ নিয়ে আসার পরে সেইটা কী করতে হবে, শোধন করে নিতে হবে, কারণ ধান বীজের মধ্যে অনেক রোগ ব্যাধি থাকতে পারে। তাই শোধন করে নিলে এই রোগের জীবাণুগুলো মারা যাবে। এরপর রোগাক্রান্ত গাছ ক্ষেত থেকে সরিয়ে ফেলা, ধান খেতে যদি রোগের আক্রমণ হয়, দেখা যাচ্ছে কোনো ধান গাছে মাত্রই রোগের আক্রমণ হয়েছে, সঙ্গে সঙ্গে সেই গাছটা কী করতে হবে, ক্ষেত থেকে তুলিয়ে ফেলতে হবে। কারণ আমরা জানি যে ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো হচ্ছে ছোঁয়াচে রোগ, অর্থাৎ একজনের হইলে অন্যজনের হবে। যেমন বর্তমান এখন করোনার সেশন চলতেছে, করোনা রোগ ভাইরাসজনিত রোগ, একজনের যখন হয় তখন অন্যজনের মাঝেও সেটি ছড়িয়ে পড়ে। ঠিক তেমনি ধান খেতে যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ছত্রাক আক্রমণ করে তখন সেই ধান গাছটা ক্ষেত থেকে সরিয়ে ফেলতে হবে। এরপর ধান কাটার পর নাড়া পুড়িয়ে ফেলতে হবে। তো ধান যখন জমি থেকে আমরা কেটে ফেলবো তখন জমিতে যে নাড়া বা ধানের গোড়া থাকে সেগুলো পুড়িয়ে ফেলতে হবে, কারণ এই নাড়ার গোড়ায় অনেক রোগ জীবাণু বসবাস করে। এরপর আবর্জনা পুড়িয়ে ফেলতে হবে। ফসল চাষের আগে অর্থাৎ ধান চাষের আগে জমিতে যদি কোনো আবর্জনা থাকে, আগাছা থাকে, সেগুলো পুড়িয়ে ফেলতে হবে বা সরিয়ে ফেলতে হবে। এরপর জৈব সার প্রয়োগ করতে হবে। ধান গাছকে রোগের হাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট পরিমাণে জৈব সার ব্যবহার করতে হবে। এরপর রোগ প্রতিরোধী জাত চাষ করা, তো কিছু ধানের জাত আছে বিভিন্ন রোগ প্রতিরোধ করে, সেই রোগ প্রতিরোধ ধানের জাত জমিতে চাষ করতে হবে, তাহলে সেই রোগটা আর হবে না। এরপর সুষম সার প্রয়োগ, তো ধানকে রোগের হাত থেকে রক্ষা করতে হলে জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে, অর্থাৎ বেশি না কমও না, একদম অ্যাকুরেট মাত্রায় সার প্রয়োগ করতে হবে। এরপর ম্যালাথিয়ন 57 EC, এইটা আমি এর আগে যে টুংরো রোগটা আমি দেখাইলাম, এই টুংরো রোগের জন্য, যেহেতু টুংরো রোগ একটা পোকার মাধ্যমে ছড়ায়, সেটা হচ্ছে সবুজ গাছ ফড়িং, এই পোকাটাকে মারার জন্য আমরা ম্যালাথিয়ন 57 নামক কীটনাশক আমরা জমিতে স্প্রে করব। এরপর ছত্রাকনাশক, তো জমিতে যদি কোনো ছত্রাকজনিত রোগ হয়, ব্লাস্ট রোগ বা পাতা পোড়া রোগ, যে রোগই হোক না কেন, তাই আমরা ছত্রাকনাশক ইউজ করব। বাজারে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক পাওয়া যায়, যেমন ডাইথেনেম 45, কার্টাপ, বিভিন্ন ধরনের ছত্রাকনাশক পাওয়া যায়। এটা যে কোনো দোকান থেকে নিয়ে এসে আমরা জমিতে কী করব, প্রয়োগ করব। এরপর কর্তন মাড়াই ও সংরক্ষণ, তো ধান রোপণ থেকে শুরু করে রোগ ব্যাধি পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। লাস্ট যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধান কর্তন, মাড়াই ও সংরক্ষণ। আমরা জমি থেকে ধান কর্তন করব কখন, তো দেখা যাচ্ছে শীষের ওপরে 80% ধানের চাল যখন শক্ত হবে তখন কি করতে হবে, ধান ক্ষেত থেকে এই ধান সংগ্রহ করতে হবে, অর্থাৎ ফসল কর্তন করতে হবে, যেমন 80% ধানের চাল শক্ত হয়। এরপর মাড়াই কলের সাহায্যে ধান মাড়াই করতে হবে। এখন ধান মাড়াই করার জন্য উন্নত মানের মাড়াই কল বাজারে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। মাড়াই কলের মাধ্যমে বা কোনো কাঠের পিঁড়িতে পিটিয়েও ধান মাড়াই করা যায়, যেটা আগে করত, এখন আর কাঠের পিঁড়িতে পিটিয়ে ধান মাড়াই করে না, এটা অন্য মাড়াই কলে ধান মাড়াই করে। এরপর ধান মাড়াই করার পরে এটা 3 থেকে 5 দিন রোদে শুকাতে হবে।
তো ধান যখন কাটা হয় তখন ধানে যথেষ্ট পরিমাণে পানি থাকে বা আর্দ্রতা থাকে, সে আর্দ্রতা শুকিয়ে আমাদের 12 ভাগ বা তার নিচে নিয়ে আসতে হবে। কারণ এর বেশি আর্দ্রতা হলে ওই ধান সংরক্ষণ করা যাবে না। সংরক্ষণ করলে কি হবে, সেখানে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আক্রমণ করবে, পোকা আক্রমণ করবে বা পচে নষ্ট হয়ে যাবে। এই জন্য 3 থেকে 5 দিন রোদে শুকিয়ে এই ধানের আর্দ্রতা 12 ভাগ বা তার নিচে নিয়ে আসতে হবে। এরপর শুকানোর পর মটকা বা টুকরি হচ্ছে বাঁশের তৈরি, বিভিন্ন দ্রব্য রাখা হয়। মটকা হচ্ছে মাটির তৈরি পাত্রের মতো, বড় বিশাল বড় পাত্রের মতো। এই মটকা বা টুকরিতে কী করতে হবে, ধান সংরক্ষণ করতে হবে। তো এই সংরক্ষণ করার জন্য মটকা বা টুকরিতে ধান রেখে কী করতে হবে, নিম, নিশিন্দা অথবা বিষকাঁটালির পাতা বা গুঁড়া এই ধানের উপর ছিটিয়ে দিতে হবে। দিলে কি হবে, এখানে রোগ ব্যাধি বা পোকামাকড় আক্রমণ করতে পারবে না। তো শিক্ষার্থীরা, আমার তোমাদের যে কৃষি উৎপাদন অধ্যায়ের ধান চাষ ছিল, এই ধান চাষ আমি পুরোটাই শেষ করে ফেললাম। তো এই অধ্যায়ে বিভিন্ন ধরনের ফসলের চাষ পদ্ধতি আছে, যেমন আমি ধান চাষ আমি তোমাদের পড়িয়ে ফেললাম। এরপর আছে পাট চাষ আছে, মাসকলাই চাষ আছে, সরিষার চাষ আছে, বেগুন চাষ, লাউ চাষ, কলা চাষ, অর্থাৎ বিভিন্ন ধরনের ফসলের চাষ পদ্ধতি আছে। তো আমি ধান চাষ যেভাবে পড়িয়েছি, অর্থাৎ টু দি পয়েন্টে অনেকগুলো পয়েন্ট অবতারণা করেছি, এই পয়েন্টগুলোর আলোকেই অন্যান্য ফসলের চাষ পদ্ধতি তোমাদের পড়ে নিতে হবে। তবে এর পরের যে ক্লাসগুলো হবে আমি একসাথে সবগুলো ফসলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ধান চাষের যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করেছি, ঠিক সেই পয়েন্টগুলোর আলোকেই অন্যান্য ফসলের চাষ পদ্ধতি তোমরা পড়ে নেবে। তো শিক্ষার্থীরা, আমাদের এই মাসের 20 তারিখ অর্থাৎ 21 তারিখে MCQ পরীক্ষা শুরু হবে। তো তোমাদের এর মাঝে এই 20, 21, 22, 23 বা 25 তারিখের মধ্যে তোমাদেরও MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে এ মাসে। তো MCQ পরীক্ষার তোমাদের যে সিলেবাস সেটা আমি নির্ধারণ করেছি। কৃষি শিক্ষার তৃতীয় অধ্যায় কৃষি ও জলবায়ু, অধ্যায়ের নাম কৃষি ও জলবায়ু। এই অধ্যায়ের প্রথম দুইটা পরিচ্ছেদ 1 ও 2 আমাদের MCQ পরীক্ষার সিলেবাস। আর একটা অধ্যায় 4 কৃষিজ উৎপাদন, পরিচ্ছেদ 1-এর ধান ও পাট চাষ। তো শিক্ষার্থীরা, আমি ধান চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এরপর পাট চাষ সম্পর্কে তোমরা নিজেরাই পড়ে নেবা। তাহলে আমাদের সিলেবাস হবে তৃতীয় অধ্যায়ের প্রথম দুইটা পরিচ্ছেদ, চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, এর মধ্যে ধান এবং পাট চাষ MCQ পরীক্ষা অন্তর্ভুক্ত হবে। তো এই যে MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই MCQ পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন আমি এখানে দেখিয়েছি। অর্থাৎ তোমাদের কেমন প্রশ্ন হবে, এই প্রশ্নগুলোই আসবে, তার কোনো অর্থ নাই, বা আমি বলতেছি না যে এই প্রশ্নগুলোই আসবে। তো আমার এগুলো নমুনা প্রশ্ন, অর্থাৎ এই ধরনের প্রশ্ন থাকবে। তো নমুনা প্রশ্নের আমরা প্রথমটাই জেনে নিই যে গ্রিন হাউস গ্যাস কোনটি। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের এই কৃষি ও জলবায়ু অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ রমজান মাসে আমি অনলাইনে 2টা ক্লাস নিয়েছিলাম। এই ক্লাসে আমি গ্রিন হাউস সম্পর্কে পড়িয়েছিলাম। তো এখানে গ্রিন হাউস বিভিন্ন ধরনের গ্যাস আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এরপর CFC, নাইট্রাস অক্সাইড, এই বিভিন্ন ধরনের গ্যাস আছে। এই গ্যাসগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তাহলে গ্রিন হাউস গ্যাস কোনটি, এখানে অপশনে থাকতে পারে কার্বন ডাইঅক্সাইড, থাকতে পারে মিথেন, থাকতে পারে CFC, থাকবে নাইট্রাস অক্সাইড, যেটাই থাকুক না কেন সেটা পূরণ করতে হবে। এরপর বাংলাদেশের শীতকালের ব্যাপ্তি, অর্থাৎ কোন মাস বাংলাদেশ শীতকালের অন্তর্ভুক্ত। তো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস বাংলাদেশের শীতকালের অন্তর্ভুক্ত, নভেম্বর থেকে ফেব্রুয়ারি। এরপরে শীতকালে গড় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কত, অর্থাৎ শীতকালে গড় সর্বোচ্চ তাপমাত্রা কত হয় এবং সর্বনিম্ন তাপমাত্রা কত হয়। তো আমরা জানি শীতকালে গড় সর্বোচ্চ তাপমাত্রা হয় 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হয় 11 ডিগ্রি সেলসিয়াস। এরপর লবণাক্ত সহিষ্ণু ধানের জাত কোনটি, অর্থাৎ বৃধান 47 নামে একটা ধানের জাত আছে যেটা লবণাক্ত সহিষ্ণু। এখানে খরা সহিষ্ণু ধানের জাত থাকতে পারে,
এরপর শৈত্য সহিষ্ণু ধানের জাত থাকতে পারে, বন্যা সহিষ্ণু ধানের জাত থাকতে পারে। এটা হচ্ছে নমুনা প্রশ্ন, এরকম সমস্ত প্রশ্ন পড়ে নিতে হবে। এরপর আইপিসিসি এর পূর্ণরূপ কী? আইপিসিসি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। একটা কৃষি ও জলবায়ু অধ্যায়ের 2য় পরিচ্ছেদে আছে, এটা তোমরা দেখে নেবা, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এরপর আরও কিছু নমুনা প্রশ্ন আমি ধান এবং পাট চাষ থেকে এখানে লিখেছি। যেমন ধানের পোকা কোনটি? তো ধানের বিভিন্ন ধরনের পোকা আছে, যে কোনো একটা পোকার নাম থাকতে পারে, মাজরা পোকা, গলমাছি, হ্যাঁ, এরপর বাদামি গাছফড়িং, বিভিন্ন ধরনের পোকা আছে। যে পোকাগুলো থাকবে তোমাদের পরিচিত ধানের, সেইটা পূরণ করতে হবে। এরপর পাটের পোকা কোনটি? পাটের বিভিন্ন পোকা আছে, যেমন বিছা পোকা, চেলা পোকা, ঘোড়া পোকা, উড়চুঙ্গা, মাকড়সা, বিভিন্ন ধরনের পোকা আছে, যেটা থাকবে সেটাতে টিক দিতে হবে। এরপর ধানের রোগ কোনটি? ধানের রোগ সম্পর্কে আমি তোমাদের পড়িয়েছি, ব্লাস্ট রোগ, বাদামি রোগ, পাতা পোড়া রোগ, টুংরো রোগ, বিভিন্ন ধরনের রোগ। এরপর পাটের রোগ কোনটি? পাটের বিভিন্ন ধরনের রোগ আছে, যেমন কালো পট্টি রোগ, মোজাইক রোগ, সব বিভিন্ন ধরনের রোগ আছে। এরপর কোন পোকা ডেড হার্ট বা হোয়াইট হেড লক্ষণ প্রকাশ করে? এটা মাজরা পোকা। মাজরা পোকার কারণে ডেড হার্ট এবং হোয়াইট হেড লক্ষণ প্রকাশ পায় ধান খেতে। এবার কোন পোকা হপার বার্ন লক্ষণ প্রকাশ করে? এটা হচ্ছে বাদামি গাছফড়িং, এটা হপার বার্ন লক্ষণ প্রকাশ করে। এরপর ধান খেতে ইউরিয়া কত ভাগে প্রয়োগ করতে হয়? 3 ভাগে প্রয়োগ করতে হয়। ধানের স্থানীয় জাত বা স্থানীয় উন্নত জাত কোনটি? ধানের স্থানীয় জাত আছে দুধছর আছে, টেপি আছে, গিরবি আছে। স্থানীয় উন্নত জাতের মধ্যে আছে নাইজার শাইল, ব্রিশাইল, বিনা শাইল, বিভিন্ন ধরনের স্থানীয় উন্নত জাত আছে। এরপর ধানের জাত কোনটি? ধানের বিভিন্ন ধরনের, আমি বলছি বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র প্রায় 101টি ধানের জাত তারা বাজারে ছেড়েছে বা অবমুক্ত করেছে। এই ধানের জাতের মধ্যে বিভিন্ন জাত আছে, যেমন নিজামি, নিয়ামত, মুক্তা, গাজী, ব্রিবালাম, ব্রিশাইল, বিভিন্ন ধরনের এরকম নাম আছে, বৃধান 50, বৃধান 64। তো যেটা থাকবে সেটাতে পূরণ করতে হবে। এরপর পাটের জাত কোনটি? পাটের বিভিন্ন জাত আছে, দেখে নিবা বই থেকে। এরপর ধানের পাতা পেঁয়াজের পাতার মতো হয়ে যায় কেন? একটা পোকা আছে, যে পোকার নাম হচ্ছে গলমাছি। এই গলমাছির আক্রমণের কারণে ধানের পাতা পেঁয়াজের পাতার মতো হয়ে যায়। তো শিক্ষার্থীরা, আমাদের নমুনা প্রশ্ন এইগুলো, এর আলোকে এই প্রশ্নগুলো পড়বার সাথে সাথে এই ধরনের যত প্রশ্ন আছে তোমরা সবগুলো প্রশ্ন পড়ে নিবা। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালোভাবে পরীক্ষা দিবে। এরপরে আমি একটি লেকচারে আমি সমস্ত ফসলের চাষ পদ্ধতি এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।